ওকে, তো আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সাবজেক্টের মধ্যে স্টিল হচ্ছে আমাদের আরেকটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, যেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। স্টিল আমাদের স্ট্রাকচারাল কাজে বা সিভিলের কাজে একটা হচ্ছে রড হিসাবে ইউজ হয়, তাছাড়াও কি কেউ কোনো ইউজ হতে দেখছো? সেটা বিল্ডিং এর রড ছাড়া অন্য কোথাও স্টিল ইউজ হতে দেখছো স্ট্রাকচারাল কাজে সিভিলের? দেখছি স্যার সেমি পাকা ঘরে স্যার টিন লাগাতে তখন স্যার ওই যে স্টিল ইউজ হয়। টিন মানে লোহা টিন লাগানোর জন্য, সেটা টিন লাগানোর স্যার। জন্য স্যার একটা ফ্রেম তৈরি করে না স্যার, তখন স্যার স্টিল স্যার লাগে না। স্টিল স্ট্রাকচার আছে তো স্যার, স্ট্রাকচারে হ্যাঁ, স্টিল স্ট্রাকচার আছে, আসলে দেখা যাচ্ছে স্টিল স্ট্রাকচার মানে পুরো বিল্ডিংটাই কোনো কংক্রিট দ্বারা তৈরি না, স্টিল দ্বারা তৈরি। তার মানে বিমও স্টিলের, কলামও স্টিলের, তার মানে সেখানে স্টিল আছে। এছাড়া ট্রাস, তোমরা তো দেখছো ট্রাসও কিন্তু স্টিলের হয়। তো অনেক কাজই আমাদের সিভিলের অনেক কাজই স্টিল ইউজ হয়। তো এক এক ধরনের স্টিল ইউজ হয়, এক এক টাইপের স্টিল ইউজ হয়, সে সম্বন্ধে আমরা দেখবো। তার স্ট্রেংথ কিরকম, তার কোন জিনিসগুলো জানা দরকার, কিভাবে স্টিল তৈরি হয় সেটাও আমরা দেখবো। তো আমরা শুরু করি। প্রথমে আসি যে স্টিলটা কার থেকে তৈরি, কার থেকে তৈরি স্টিল? স্যার কার্বন আর স্যার ইয়ে কি বলে লোহার মিশ্রণ। তার মানে লোহা মানে হচ্ছে আয়রন। আয়রনটা হচ্ছে মূল ম্যাটেরিয়াল, তার সাথে আমরা অন্য কোনো একটা ম্যাটেরিয়াল মিক্স করে একটা সংকর ধাতু বানাই, সেই সংকর ধাতুটা কি বলি আমরা? স্টিল। তো অন্য কি মিক্স করি সেটা আমরা পরে আসতেছি। হ্যাঁ, কার্বন ইউজ করতে পারি, ওকে, কার্বন এছাড়াও ইউজ করতে পারি। তো একটা যদি আয়রনের ছবি দেখি, পিওর অবস্থায়, পিওর না আসলে ন্যাচারালি কিভাবে পাওয়া যায় আয়রনটা, এরকম লোহার মধ্যে মানে আকরিকের ভিতরে পাওয়া যায়, পাথরের ভিতরে আয়রনটা নিহিত থাকে। তো আমরা যদি আমাদের আর্থের কথা চিন্তা করি, আমাদের পৃথিবীর উপরিভাগ যেটাকে আমরা হচ্ছে ক্রাস্ট বলি, পৃথিবীর উপরিভাগ যদি এরকম হয় আর এটা হচ্ছে ভিতরের পার্ট, এটাকে বলতেছি কোর। তো উপরের ভাগেও, ভিতরের ভাগে বেশিরভাগই আয়রন। তার মানে কোরের ভিতরে ফার্স্ট কমন ম্যাটেরিয়াল হচ্ছে বা মোস্ট কমন ম্যাটেরিয়াল হচ্ছে আয়রন। আর বাইরের দিকে মানে এই যে পোরশনটা, তার সারফেস মানে আর্থের দিকে, সেই সারফেসটাকে আমরা ক্রাস্ট বলি অনেক সময়, একটা নির্দিষ্ট ডেপথ পর্যন্ত ক্রাস্ট বলি। তো সেই ক্রাস্টে সেটা ফোর্থ কমন ম্যাটেরিয়াল, মানে খুবই কমন একটা এলিমেন্ট এটা আর্থের ক্রাস্টে, সেখানে ফোর্থ, আর কোরের ভিতরে নাম্বার 1। ওকে, তো যেহেতু এটা সহজলভ্য অনেক, তো এটা দিয়েই হচ্ছে আমরা স্টিল বানাই এবং এটার অনেক বেশি ইউজ। তো স্টিলটাকে বলি এটা একটা সংকর ধাতু, ইংলিশে বলা হয় অ্যালয়। তাহলে এই সংকর ধাতুটা আয়রনের সাথে কি মিক্স করা হয়? মেইনলি আসলে কার্বন মিক্স করা হয়, ও যে কথা বলছে সেটাই সঠিক। আচ্ছা, কার্বনের পরিমাণ কত থাকে সেটা একটা দেওয়া আছে, এটা ভেরি করতে পারে অ্যালয় এলিমেন্ট। কার্বন ছাড়াও অন্যান্য এলিমেন্ট আমরা ইউজ করতে পারি, অ্যালয়িং এলিমেন্ট কার্বন ছাড়াও ইউজ করতে পারি, তার ক্যারেক্টারিস্টিক্স এগুলা চেঞ্জ করার জন্য, মডিফাই করার জন্য। কার্বনটা কেন মিক্স করি? কার্বনটা মিক্স করি কারণ লোহাটা আসলে নরম, স্টিলের তুলনায় যদি চিন্তা করো লোহা নরম হয়। তো কার্বনকে যদি তুমি মিক্স করো লোহার সাথে তাহলে সেটা শক্ত হয়ে যায় এবং তার স্ট্রেংথটাও বেড়ে যায়। কিন্তু একটা অসুবিধা আছে, তার ডাক্টিলিটিটা কমাইয়ে দেবে। এখন কথা হচ্ছে ডাক্টিলিটি কি জিনিস, কে বলতে পারবে? স্যার ডাক্টিলিটি স্যার যেটা বেশি ডিফরমেশন শো করবে স্যার।
যেটা বেশি ডিফরমেশন শো করবে। আরো বিস্তারিত যদি একটু বলো। স্যার মানে স্যার এটা লোড দিলে পরে মানে অনেক বেশি স্ট্রেস দিবে, কিন্তু স্যার মানে ডিফরমেশন যেটা থাকবে বা স্ট্রেইন থাকবে, স্ট্রেইনের পরিমাণ স্যার খুবই অল্প পরিমাণ নিবে স্যার, কার্বন যদি ইয়ে থাকে। আচ্ছা, আর একজন বলতে চাচ্ছিল, 47 বলো। স্যার বলছিলাম কার্বনের পরিমাণ বেশি থাকে স্যার। আচ্ছা, না ডাক্টিলিটি কি জিনিস সেটা তোমরা কম থাকে স্যার, কম থাকে, কার্বনের পরিমাণ কম থাকে যেটা, এই জন্য ডিফরমেশন শো করে। যখন প্রেসার দেওয়া হয় তখন ডিফরমেশন শো করে, তারপরে ভেঙে যায়। তোমরা এসএম ল্যাবের অনেক কথাবার্তা বলবো আমি। এসএম ল্যাবে তোমরা স্টিলের একটা টেস্ট করছো, না স্টিল টেস্ট করছো? জি স্যার, করা হয়েছে স্যার। সেখানে অনেক কিছু করছো, তো আমরা সেখান থেকে দেখবো। আচ্ছা, তো ডাক্টিলিটিটা তোমরা গ্রাফ আঁকছিলা, স্টোকেস্টিক কার্ভ আঁকছিলা এসএম ল্যাব। কার্ভটা দেখতে এরকম আসছিল, আর আরেকটা কার্ভ দেখতে হচ্ছে এরকম আসছিল, আর একটা কার্ভ দেখতে হচ্ছে এরকম আসছিল। বলতো এখানে স্ট্রেংথ সবচেয়ে বেশি কার? স্ট্রেন স্যার প্রথমে স্যার নীল দাগে এটা স্যার স্ট্রেন। আচ্ছা, কারণ এর এটা সবচেয়ে বেশি এই জায়গাটা। ওকে, এদিকে আমি স্ট্রেস আঁকছি আর এদিকে আমরা স্ট্রেন আঁকি। ডাক্টিলিটি কার বেশি? রেডটার। রেডটার ডাক্টিলিটি বেশি। নীলটার ডাক্টিলিটি? স্যার এটা মিডিয়াম স্যার, মাইলস্টিল। আচ্ছা, এখানে একটু কনফিউজ হয়ে গেছে। এই যে জিনিসটা, এটাকে বলে স্ট্রেন। এই পোরশনটা যদি এই ম্যাটেরিয়ালটার কথা চিন্তা করি, এই ম্যাটেরিয়ালটা লোড দিলাম লোড দিলাম লোড দিলাম, স্ট্রেন বেশি নিচ্ছে, বাট একটা পর্যায়ে গিয়ে সে হঠাৎ করে ভেঙে গেছে, কোনো ওয়ার্নিং দেয় নাই। ওয়ার্নিং মানে কি, যে একটু ডিফরমেশন শো করে নাই, সে হয়তো ভিতরে ভিতরে ডিফরমেশন হইতেছিল, একটা পর্যায়ে অল্প একটু ডিফরমেশনই সে ভেঙে গেছে, কিন্তু স্ট্রেংথ অনেক বেশি হয়েছে। যেমন কনক্রিটের কথা যদি চিন্তা করো, কনক্রিট টেস্ট করছো তোমরা কনক্রিট ল্যাবে, সেখানে কনক্রিট টেস্টে কনক্রিট চুইংগামের মতো চাপটা হয়ে যায় না, চাপ দেওয়ার ফলে কনক্রিট একটা সময় চাপ দিতে চাপ দিতে চাপ দিতে আসো, হঠাৎ করে সেটা বিস্কুটের মতো ভেঙে গেল। তার মানে এটা কি ডাক্টাইল না ব্রিটেল? ব্রিটেল। ব্রিটেল। আচ্ছা, আর ডাক্টাইল হচ্ছে সেটা যেটা হচ্ছে সে ছিড়বে, সেও এক সময় এক সময় সে ফেল করবে, বাট ফেল করার আগে সে অনেক বেশি ডিফরমেশন শো করবে। যেমন এখানে এতটুকু পর্যন্ত ডিফরমেশন শো করি না, এখানে এসে ফেল করছে, তো তার মানে সে এতটুকু জায়গায় সে কিন্তু ডিফরমেশন শো করছে, যেমন নেকিং শো করছে। যদি তোমরা হচ্ছে স্টিলের টেস্টের কথা চিন্তা করো, সে কিন্তু প্রথমে ছিঁড়ে যায় না, সে প্রথমে একটু চিকন হয়েছে তারপরে ছিঁড়ছে। তো রড কিন্তু কোনো কোনো রড এরকমও হতে পারে যে হঠাৎ করে সে ছিঁড়ে গেছে, রড যে আজীবন নেকিং হয়ে ছিঁড়বে তা না, হঠাৎ করে ছিঁড়ে যেতে পারে। তাহলে কোনটা ডাক্তাইল, এইটা নাকি এইটা? স্যার যেটা নেকিং হয়েছে সেটা। তাহলে তোমরা ডাক্টিলিটি কি জিনিস তোমরা বুঝছো। আচ্ছা, এবার আসি হচ্ছে এই ডাক্টিলিটিটা কমাই দেয় কার্বন। ওকে, স্ট্রেংথটা বাড়ায় কিন্তু ডাক্টিলিটিটা কমাই দেয়, এটা নেগেটিভ ইফেক্ট, ডাক্টিলিটি কমাই দেয়। এখন আমরা কি ডাক্টিলিটি চাই নাকি চাই না? কোন রড চাও? স্যার চাই স্যার। কেন চাও সেটা? স্যার কারণ হচ্ছে কি করার আমাদের আগে ওয়ার্নিং দিবে। জি স্যার, হ্যাঁ আচ্ছা, warning। ওয়ার্নিংটা মানে কি? রোল নাম্বার 52 যদি বিস্তারিত একটু বলো। ওয়ার্নিং এর কথা বলতেছি, কিসের ওয়ার্নিং, কিভাবে এটা সেফ? স্যার 52 নাকি স্যার 51 স্যার? 52 52 52 বলতে চাচ্ছি। স্যার টেনশনটা বেশি নিতে পারবে। না, 47 বলো,
একটু বিস্তারিত বলতে হবে, হ্যাঁ, একটা ওয়ার্ডে অনেকে বুঝেন না, বলো। স্যার অর্নিং বলতে যেটা বলছি স্যার এটা আচ্ছা, আগে তার আগে যখন আমি বলে নেই যে আমার কোশ্চেনটা ছিল যে আমরা কেন ডাকটাইল রড প্রেফার করতেছি। তুমি বলতেছো একটা ওয়ার্নিং দিবে, কি ওয়ার্নিং দিবে সেটা। স্যার ব্রিটেল এটা রড যখন দিলে ওয়ার্নিং দিত না, না এই তো ব্রিটেল রড জি ইউজ স্যার করলে ওয়ার্নিং দিত না। স্যার বিটেল রড ইউজ করলে স্যার স্ট্রেংথটা বেশি নিত, কিন্তু ওয়ার্নিং ছাড়াই আর কি একবারে ভেঙে যেত। আর ডাকটাইল রড ইউজ করলে স্যার আগে নেকিং হবে, তো তখন বোঝা যাবে যে এটা বেশি লোড গেলে মানে এরপরে ছিঁড়ে যাবে আর কি। আগে একটা ডিফরমেশন শো করার কারণে আগে বোঝা যাবে এটা। এখানে যদি একটু তাকাও, যে ধরো এটা একটা কনক্রিটের মধ্যে নিচে একটা রড দিলাম। নিচে কেন রড দিই সেটা আগে বলি। কনক্রিট কি টেনশনে স্ট্রং না কম্প্রেশনে স্ট্রং? কনক্রিট। কংক্রিট কম্প্রেশনে স্ট্রং, আর আচ্ছা, রড দেশে টেনশন বাড়ানোর জন্য। হ্যাঁ, কনক্রিট হচ্ছে কম্প্রেশনে অনেক বেশি স্ট্রং, কিন্তু টেনশনে সে খুব দুর্বল, টান নিতেই পারে না। যেহেতু সে টেনশনে খুব দুর্বল, এই কারণে ধরো একটা বিম, সে সিম্পলি সাপোর্টেড বিমটা যদি বেন্ড করি, নিচের দিকে টেনশন আসতেছে আর উপরের দিকে বিমটার কম্প্রেশন আসতেছে। কম্প্রেশন নেওয়ার জন্য এই জায়গাটায় কনক্রিট আছে, কনক্রিট কম্প্রেশন নিতে পারে, অসুবিধা নাই। কিন্তু এই জায়গাটা আসতেছে টেনশন, কনক্রিট এ জায়গায় আছে কিন্তু সে তো টেনশন নিতে পারে না। তো তাকে হেল্প করার জন্য আমরা নিয়ে আসলাম এখানে একটা রড, এমন একটা ম্যাটেরিয়াল যে ম্যাটেরিয়ালটা টেনশন নিতে পারে। এই কারণেই সেই রডটা আমি এখানে দিলাম। এখন এই রডটায় ধরো এই একটা স্ল্যাব আছে বা ধরো বিম আছে, এই বিমের মধ্যে বা স্ল্যাবের মধ্যে 100 জন লোক উঠে নাচানাচি করতেছে। এই স্ল্যাবটা দেখবা তখন একটু, আর যদি আর একজন লোক যদি বেশি উঠে তখন হয়তো এটা ভেঙে যাবে। ভেঙে যাবে কিভাবে, কিরকম ভাঙবে, একবারে ভেঙে পড়বে। যদি তুমি ডাক্টেল রড ইউজ করো, প্রথমে রডটা একটু বাঁকবে। রডটা যদি একটু বাঁকে, সে কিন্তু রডটা কিন্তু থাকবে না, সে আগে প্রথমে ডিফরমেশন শুরু করবে, মানে সে একটু বাঁকবে, সে একটু লম্বা হবে। রড যদি বাঁকতে যায়, এখানের কনক্রিট এখান থেকে ফাটল ধরা পড়বে, কনক্রিট ফেটে ফেটে নিচে প্লাস্টার খুলে খুলে পড়বে, বাট পুরো স্ল্যাবটা ভাঙবে না। তো এই যে প্লাস্টার খুলে পড়তে যদি তোমরা কেউ নিজে দেখো, তাহলে কি তোমরা ওই বিল্ডিং এ থাকবা না পালাবা? নিশ্চয়ই পালাবা, থাকবা না। তো এই যে তুমি বের হওয়ার একটা সুযোগ পাইলা, তোমাকে সে একটা সিমটম দেখাইলো, প্লাস্টার গুলো খুশে পড়তেছে, পুরো বিল্ডিংটা একসাথে ভেঙে পড়লো না, একটু সিমটম দেখাইছে, কয়েক জায়গায় ক্র্যাক দেখতেছি, কয়েক জায়গায় একটু ডেবে গেছে এরকম মনে হচ্ছে। তো এই যে দেখলা তুমি সিমটম, এই সিমটম দেখে তুমি সতর্ক হয়ে তুমি হচ্ছে ওখান থেকে বের হয়ে গেলা, সেফলি বের হওয়ার একটা সুযোগ পাইলা। বাট যদি তুমি এখানে ব্রিটেল রড ইউজ করতো, তখন কি হতো, ব্রিটেল রড হঠাৎ করে ভেঙে যেত। তবে ব্রিটেল রড যদি ভেঙে পড়ে, তাহলে তার সাথে যে কনক্রিট আছে সেই কনক্রিটও, সব কনক্রিট একসাথে ভেঙে পড়ে। তখন তুমি আর ওই বের হওয়ার যে সময়টা সেটা পাবা না, কারণ তোমাকে সে কোনো সিমটমই দেয় না, বলা নাই কওয়া নাই, হঠাৎ করে বিল্ডিংটা ভেঙে পড়বে। তাহলে এই কারণে আমরা সবসময় বিল্ডিং এ আমরা চাই ডাকটাইল স্ট্রাকচার। ডাকটাইল স্ট্রাকচার করার জন্যই ডাকটাইল রড ইউজ করতে হবে। পরীক্ষায় এই জিনিসগুলো যেগুলো বললাম, এগুলো পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এবার আসি হচ্ছে স্টিলটা মেলিয়েবল। মেলিয়েবল মানে কি? মেলিয়েবল মানে হচ্ছে ডাকটাইল যখন চিন্তা করছি বা টেস্ট করছো, ডাকটাইল টেস্ট যখন করছো, তখন কি টেনশন ফোর্স দিছো না কম্প্রেশন ফোর্স দিছো রডের উপরে? টেনশন। টেনশন ফোর্স। তো টেনশন ফোর্সে ডিফরমেশন যে দেখানোর যে ক্ষমতা, সেটাকে বলতেছি আমরা কি ডাক্টিলিটি। আর তুমি যদি তাকে কম্প্রেশন ফোর্স দিতে একটা স্টিলকে, সে কম্প্রেশন ফোর্সে যে ডিফরমেশন যদি শো করতে পারে, তাহলে সেটা হচ্ছে তার মেলিয়াবিলিটি। মেলিয়াবিলিটি যে স্টিলের আছে তাকে আমরা মেলিয়াবল স্টিল বলি। মেলিয়াবল কথাটা মানে হচ্ছে গলে যায়। যেমন আমরা দা বটি বানাই, দা বটিও হচ্ছে স্টিল দ্বারা বানাই বা লোহা দ্বারা বানাই। সেই দা বটিটাকে প্রথমে কি করা হয়, উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করে সেটাকে পিটানো হয়। পিটানো মানে কি, কম্প্রেশন ফোর্স দিলাম না টেনশন ফোর্স দিলাম? কম্প্রেশন। কম্প্রেশন ফোর্স দিচ্ছি। এই কম্প্রেশন ফোর্সে সে কি দুই টুকরো হয়ে যায় না আরো চ্যাপ্টা হয়? চ্যাপ্টা হয়। এই যে চ্যাপ্টা হওয়াটা, তুমি যদি একটা কনক্রিটকে নিয়ে কম্প্রেশন ফোর্স দিতে যাও, সে কিন্তু চ্যাপ্টা হবে না, সে ভেঙে যাবে।
আর একটা স্টিল সে কিন্তু চ্যাপ্টা হবে। তাহলে মেলিয়েবল কে, কনক্রিট না স্টিল? Steel. তাহলে তোমরা বুঝলা ডাক্টিলিটি এবং মেলিয়েবিলিটি কি জিনিস। পরীক্ষায় ডাক্টিলিটি মেলিয়েবিলিটি কি জিনিস এগুলো আসতে পারে, তাদের ভিতরে পার্থক্য কি সেগুলোও আসতে পারে। এবার আসি তোমাদের কাছে কি, আমরা তো বুঝলাম যে স্টিল টেনশন নেয় বেশ ভালো। তোমরা কি মনে করো যে স্টিল কম্প্রেশন নিতে পারে না পারে না, বা কোনটা বেশি না? স্যার নিতে পারে স্যার, মানে কম নাই স্যার অন্য ইসের 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ। আচ্ছা না, 10 ভাগের 1 ভাগ সেটা হচ্ছে কনক্রিটের ক্ষেত্রে। কনক্রিট কম্প্রেশনে নিতে পারতো হচ্ছে 3000, কনক্রিটের কথা বলতেছি। আর টেনশনে সে নিতে পারে মাত্র 300। কিন্তু স্টিল কি, আচ্ছা বলো, রড ছাড়া কম্প্রেশন ফোর্স নেয় এরকম স্টিল স্ট্রাকচার দেখছো? কম্প্রেশন ফোর্স নিচ্ছে স্টিল? স্যার ইসে ট্রাসই তো স্যার, নিচে ট্রাসে তো স্যার স্টিলই থাকছে। হ্যাঁ, ট্রাসে কিন্তু কোনো মেম্বারে কম্প্রেশন ফোর্স আছে, তাহলে সেটা স্টিল না নিতে পারলে সেখানে আমরা স্টিল দিলাম না। বা আরো যদি উদাহরণ দেই, ওভারব্রিজ গুলা দেখছো ঢাকা শহরের ওভারব্রিজ গুলায়, অনেকগুলো ওভারব্রিজ দেখবা স্টিলের ওভারব্রিজ। তো স্টিলের ওভারব্রিজে কলাম যেগুলা থাকে সেগুলা কি স্টিলের কলামই থাকে অনেক সময় দেখবা। সেই স্টিলের কলাম কি সবসময় কম্প্রেশন নেয় না টেনশন নেয়? কলাম, ওইগুলো স্টার্ট বলে স্যার। হ্যাঁ, কলাম অলওয়েজ কি নেয়, কম্প্রেশন নেয় টেনশন নেয়? মানে Compression. কম্প্রেশন। কলাম কিন্তু একটা কম্প্রেশন মেম্বার। তাহলে কলাম যদি একটা কম্প্রেশন মেম্বার হয়, তাহলে কম্প্রেশন মেম্বার হিসেবে তো স্টিল যদি কম্প্রেশন না নিতে পারতো তাকে তো ইউজ করতে হবে। তার মানে যেহেতু ইউজ করতেছে স্টিলকে কম্প্রেশন মেম্বার হিসাবে, তার মানে স্টিলকে কম্প্রেশন নিতে পারে না পারে না? পারে, পারে। এবং খুব ভালোই পারে। দুইটাই সমান সমানও পারে এরকম। 10 ভাগের 1 ভাগ বলতে কিছু নেই এখানে। এখানে দুইটা টেনশনও যেরকম স্ট্রং, তেমনি স্টিল কম্প্রেশনও একই রকম স্ট্রং। তাহলে কেন আমরা কনক্রিট ইউজ করি? আমরা তো স্টিল ইউজ করতে পারতাম। হ্যাঁ, এখন তো দেখো স্টিল ইউজ করতেছে, স্টিলের বিম ইউজ করতেছে, তার মানে সে কম্প্রেশন নিতে পারতেছে। এই বিমটার কথাই যদি চিন্তা করো, এই বিমটাই যদি আমি স্টিল দ্বারা বানাইতাম, উপরে কম্প্রেশন আসতেছে, সেই কম্প্রেশন ফোর্সও নিতে পারে স্টিলটা, আবার নিচে টেনশন আসতেছে, সেই টেনশনটাও স্টিল নিতে পারে। এই কারণেই স্টিলের বিম কলাম ইউজ করা হয়। তো এটা কনক্রিট তাহলে কেন মানে বাদ দিয়ে পুরো স্টিল দিয়ে বানাইতে অসুবিধা? সুবিধাও আছে অসুবিধাও আছে। অসুবিধা যেমন কি আছে, যে এর দামটা বেশি পড়ে যায়। এরপরে তার আরো অনেক কিছু মেইনটেনেন্সের জিনিস আছে, মরিচা ধরতে পারে, হ্যাঁ অনেক কিছু আছে যেটা কনক্রিটে থাকে না। স্যার স্টিলটা খুলে নিয়ে যাওয়া যায় স্যার, মানে মুভ হ্যাঁ, করা যায় স্যার। আবার সুবিধাও আছে যে স্টিলটা খুলে নিয়ে অন্য জায়গায়, তুমি যদি আজকে তেজগাঁওতে একটা বিল্ডিং বানাইলা, কালকে তুমি চিন্তা করতেছো যে আমি হাতিঝিলাতে বিল্ডিং বানাবো, তো স্টিল বিল্ডিং হইলে তুমি খুলে নিয়ে ট্রান্সফার করতে পারবে। কনক্রিট বিল্ডিং সেটা কখনোই সম্ভব না। এবং স্টিল বিল্ডিং এ অনেক সময় খুব, যদি তোমার অনেক তাড়াতাড়ি কনস্ট্রাকশন করতে হয়, যে আমার 6 মাসের মধ্যে পুরো বিল্ডিং রেডি চাই 10 তলা, কনক্রিটের বিল্ডিং 6 মাসে কখনো 10 তলা কমপ্লিট করা সম্ভব না। কিন্তু স্টিলের বিল্ডিং চাইলে কমপ্লিট করা সম্ভব, কারণ স্টিলের বিল্ডিং গুলার মেম্বার গুলা মানে বিম কলাম গুলা, এগুলা বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায়। তো আমরা জাস্ট কিনে এনে আমরা জাস্ট জোড়া লাগাই দিই, পিন লোহা দ্বারা বা বোল্ট দ্বারা জয়েন করে দিই, তাহলে স্টিলটা খুব দ্রুত করা যায়। আচ্ছা, তোমরা অ্যাকাউন্টিং এই সেমিস্টারে পড়তেছো, সেখানে কি এই ওয়ার্ডটা শিখছো? অ্যাকাউন্টিং এ স্যালভেজ ভ্যালু? না স্যার। আচ্ছা, মনে হয় শিখবে সামনে। স্যালভেজ ভ্যালু মানে হচ্ছে একটা বস্তু ইউজ করার পরে তার ভ্যালুটা কতটা থাকে। চিন্তা করো যে একটা কনক্রিট, সেটাকে যদি তুমি ইউজ করার পরে এখন কনক্রিটের বিল্ডিংটা ভেঙে ফেলবা, সেই ভাঙা কনক্রিটের দাম আছে কোনো? কোনো না দাম স্যার। নাই। কিন্তু তুমি যদি একটা স্টিল, সেটাকে যদি ভাঙারি আকারেও বিক্রি করো, তার কিন্তু একটা দাম আছে। তার মানে স্যালভেজ ভ্যালু কার বেশি? স্টিলের বেশি। স্টিলের। এইসব বিভিন্ন কারণে আমরা স্টিলের দিকে অনেক সময় যাই, অসুবিধাও আছে সুবিধাও আছে। ওকে, আচ্ছা, তো আমরা এবার দেখি যে স্টিল কত প্রকার হতে পারে সেটা আমরা দেখব।
তো সেখানে AISI আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউট তারা 4 ভাগে ভাগ করছে, কার্বন স্টিল, অ্যালয় স্টিল, স্টেনলেস স্টিল, টুল স্টিল। প্রথমে আমরা কার্বন স্টিল যদি চিন্তা করি, কার্বন স্টিলে অ্যালয়িং এলিমেন্ট হচ্ছে কার্বন, মেইনলি কার্বনই মিশানো হয় আয়রনের সাথে। কত পার্সেন্ট? খুব কম পরিমাণে মিশানো হয়। যদি একদম কম মিশানো হয় তাহলে তাকে লো কার্বন স্টিল বলে, যদি একটু বেশি মিশানো হয় তাহলে মিডিয়াম কার্বন স্টিল বলে, আর যদি আরো বেশি পরিমাণে কার্বন ইউজ করো তাহলে তাকে হাই কার্বন স্টিল বলে। যদি ছবি দেখো, এখানে দেখা যাচ্ছে এই স্টিল, এটা একটা আমরা পাইপ সেকশন হিসেবে ইউজ করতে পারতেছি, এটা আমরা একটা পোল সেকশন হিসেবে ইউজ করতে পারতেছি, এটা আমরা একটা রেক্টেঙ্গুলার সেকশন হিসেবে ইউজ করতে পারতেছি। তো কার্বন স্টিল গুলার যদি আমরা এবার বিস্তারিত আসি, লো কার্বন স্টিল। লো কার্বন স্টিল কোথায় ইউজ হয়? দেখো স্টিল স্ট্রাকচারের যে বিল্ডিংটা থাকে সেই স্টিল স্ট্রাকচারে দেখো বিম গুলা স্টিলের তৈরি, কলাম গুলা স্টিলের তৈরি, পুরোটুকুই স্টিলের তৈরি। তো এই সব ক্ষেত্রে তার মানে বিম, কলাম এগুলা ক্ষেত্রে আমরা লো কার্বন স্টিল ইউজ করি। লো কার্বন স্টিলের স্ট্রেংথ কম না বেশি হবে? স্ট্রেংথ কম বেশি হবে। স্যার, বেশি হবে স্যার। বেশি স্যার। Strength কম হবে কিন্তু ডাক্টিলিটি বেশি। স্ট্রেংথ কম হবে, ডাক্টিলিটি বেশি। আচ্ছা, স্ট্রেংথ কম হবে কারণ কার্বনের পরিমাণ যেহেতু কম তাহলে তার স্ট্রেংথও কম আসবে, আর কার্বনের পরিমাণ যেহেতু কম তার ডাক্টিলিটি আবার কি আসবে? বেশি আসবে। বেশি। ওকে, আচ্ছা, এই স্টিল গুলা হচ্ছে আমরা হট ওয়ার্ক। হট ওয়ার্ক মানেটা কি? এর কথাটার মানে হচ্ছে যে এই যে শেপ দিছে দেখো, এটা যদি এখানে কাটো, এইটা দেখতে, এখানে যদি কাটো, এটা দেখতে, ডিমটা দেখতে এরকম হয়। তোমরা যদি আহসান মঞ্জিলে যেয়ে থাকো, আহসান মঞ্জিলে যদি তোমরা বিমের দিকে তাকাও তাহলে বিম দেখতে এরকম হয়, স্টিলের বিম, আই এর মতো দেখতে, এর জন্য এটাকে আমরা আই বিমও বলে থাকি। তো আচ্ছা, তো এই যে শেপটা দিল, এই শেপটা, এই আই এর মতো শেপটা গরম অবস্থায় দিছে, এটাকে বলে হট ওয়ার্ক। গরম অবস্থায় এটাকে এই শেপে নেওয়া হয়েছে, এই জন্য এই ধরনের স্টিলটাকে হট ওয়ার্ক বলা হয়। আচ্ছা, এবার আসি হচ্ছে লো কার্বন, মিডিয়াম কার্বন স্টিল এবং হাই কার্বন স্টিল। সবচেয়ে বেশি স্ট্রেংথ হবে কার? স্যার হাই হাই কার্বন। কার্বন। আর ব্রিটল হবে কি? স্যার লো। হাই স্যার কার্বন। হাই কার্বন, হাই কার্বন। হাই কার্বন। ওকে, তো তোমরা এগুলা বুঝলা, তার মানে এগুলোর মধ্যে যদি পার্থক্য আসে পারবে। এবার আসি হচ্ছে মিডিয়াম কার্বন স্টিলটার একটা ধর্ম আছে যে এটা ফেটিক রেজিস্ট্যান্ট। মানে ফেটিক মানে হচ্ছে ক্লান্তি, ক্লান্তি মানে হচ্ছে তোমরা ফিজিক্সে পড়ছো ইন্টারে, ক্লান্তি, পদার্থের ক্লান্তি। পদার্থের ক্লান্তি বলতে কে বলতে পারবা? বলো দেখি, পদার্থের ক্লান্তি বলতে কি বুঝো? মনে আছে? আচ্ছা, না মনে থাকলে আমি বলি। পদার্থের ক্লান্তি হচ্ছে, ধরো তুমি একটা স্টিলই বলি, ধরো একটা স্টিলের গুণা যেটা দ্বারা মানুষ কাপড় চোপড় শুকাইতো আগে, এখন তো প্লাস্টিকের দড়ি আসছে, বাট এখন স্টিলের গুণায় কাপড় চোপড় শুকায়। তো ধরো তুমি ছাদে যেয়ে প্রতিদিন স্টিলের গুণায় কাপড় চোপড় শুকাইতো, তার মানে কাপড় চোপড়ের ওজনটা তার জন্য একটা লোড, তার মানে তুমি প্রতিদিন তাকে লোডিং করতেছো। আবার বিকালবেলা কাপড় চোপড় আবার সরাই নিয়ে আসতে, তার মানে প্রতিদিন তাকে আবার আনলোডিং করতেছো। তো এরকম প্রতিদিন লোডিং এবং আনলোডিং করার ফলে তার ভিতরে একটা সময় পর, ধরো 10 বছর পর বা 5 বছর পর, সে একটা ক্লান্তি শো করবে। প্রথম দিন হয়তো টান টান ছিল, পরে হয়তো সে একটু স্যাগ হয়ে গেছে। প্রথম দিন হয়তো তার 100 স্ট্রেন নিতে পারত, বাট পরের সময় ধরো 5 বছর পরে সেই স্ট্রেন 90 নিতে পারতেছে। 10 স্ট্রেন কমে গেল কেন? তার ক্লান্তির কারণে, বারবার লোডিং আনলোডিং করার ফলে তার ভিতরে একটা ক্লান্তি চলে আসে, সে আর আগের মতো স্ট্রেংথ বা ফোর্স বা লোড নিতে পারে না। তো এই যে ঘটনাটা, এইটাকে বলে ফেটিক। এখন এই ফেটিকটা মিডিয়াম কার্বন স্টিলে আসে না, তার মানে ভালো না খারাপ? ভালো। স্যার ভালো। এখন তো এই ধরনের যদি চিন্তা করো মিডিয়াম কার্বন স্টিলটা কোথায় ইউজ হচ্ছে তা এখানে দেখাচ্ছি।
যেমন মেশিনের পার্টস পাতি বানাইতে মিডিয়াম কার্বন স্টিল ইউজ হচ্ছে। তো মেশিনে বা ইঞ্জিনের পার্টস পাতি বানাইতে কেন মিডিয়াম কার্বন স্টিল ইউজ করতেছে? কারণ মেশিনটার ভিতরে একটা ফেটিক জিনিস আসবে, তো সেই ফেটিকটা যাতে রেজিস্ট করতে পারে এই কারণেই মিডিয়াম কার্বন স্টিল ইউজ করতেছে ওখানে। কারণ ইঞ্জিনটা অলওয়েজ তুমি স্টার্ট করবা আবার বন্ধ করবা, স্টার্ট করবা বন্ধ করবা, তার মানে কি লোডিং আনলোডিং করতেছে, তার মানে ফেটিক আসতেই পারে। তো যাতে ফেটিক না মানে ফেটিক আসতে যাতে সে রেজিস্ট করতে পারে এই কারণেই আমরা মিডিয়াম কার্বন স্টিল দ্বারা এই ম্যাটেরিয়াল গুলা বা ইঞ্জিনের এই পার্টসপাতি গুলা বানায়। হাই কার্বন স্টিলের একটা ধর্ম আছে, সে ক্ষয় হয় না, ক্ষয় খুব কম হয় এবং কম্প্রেশন লোড বেশ ভালো নিতে পারে। তো এখানে হাই কার্বন স্টিল দেখা যাচ্ছে করাত টাইপের জিনিস ইউজ হচ্ছে। করাত টাইপের আমরা নিশ্চয়ই এরকম চাই না যে করাত, যে করাতটা দিয়ে কাটতে গেলে করাত নিজেই ক্ষয় হয়ে ভোতা হয়ে যায়। তার মানে করাত হতে হবে ওয়্যার রেজিস্ট্যান্স, তাহলে ওয়্যার রেজিস্ট্যান্স কে হয়? হাই কার্বন স্টিল। অতএব আমরা করাত বানাই হাই কার্বন স্টিল দ্বারা। তাহলে আমরা একটু বুঝলাম। এবার আসি, আমি এই যে কার্বনের পরিমাণ কমাচ্ছি বাড়াচ্ছি এর কারণে তার ভিতরে কি ইফেক্ট আসতেছে সেটা আমরা দেখব। দেখি একটা গ্রাফের মাধ্যমে দেখা যাচ্ছে। এদিকে আমি কার্বনের পরিমাণ দিলাম এই এক্সিস বরাবর, কার্বনের পার্সেন্টেজ দিলাম, আর এই এক্সিস বরাবর আমি হচ্ছে স্ট্রেংথ অথবা হার্ডনেস অথবা ডাক্টিলিটি বসাইলাম। স্ট্রেংথ মানে হচ্ছে একটা বস্তুর স্ট্রেংথ মানে কি? সে ম্যাক্সিমাম কতটুকু ফোর্স বা স্ট্রেস নিতে পারে, সে ম্যাক্সিমাম কতটুকু স্ট্রেস নিতে পারে সেটা হচ্ছে তার স্ট্রেংথ। হার্ডনেস মানে হচ্ছে বস্তুটা কতটা শক্ত, যেমন তোমরা এটা পড়ছো এসএম ল্যাবে হার্ডনেস টেস্ট করছো, বস্তুটা কতটা শক্ত এটা বের করা, তার সারফেসটা কতটা শক্ত। ডাক্টিলিটি মানে তো তোমরা বুঝলা। এখন দেখো যদি আমরা কার্বনের পরিমাণ বাড়াই স্ট্রেংথ বাড়ার কথা, দেখো তো গ্রাফ দেখি সেটাই মনে হচ্ছে নাকি? সেটা কি মনে হচ্ছে না একটু পার্থক্য মনে হচ্ছে? কার্বনের পরিমাণ বাড়ার সাথে সাথে স্ট্রেংথ কি আজীবন বাড়তে থাকবে না কোনো না আবার স্যার, একটা gap আছে? পোর্শন পরে তো কমে আসতেছে স্যার, এই যে কার্বন বাড়ালে তো তারপর স্যার কমতে হ্যাঁ, উপরে। তার মানে একটা পোর্শনের পরে যদি বেশি কার্বন মিশাই ফেলো তখন আবার স্ট্রেংথ হচ্ছে কমে যাচ্ছে, তার মানে তুমি একদম ইচ্ছা মতো কার্বন নিতে পারবে। ওকে, এবার দেখি ডাক্টিলিটি। ডাক্টিলিটির ক্ষেত্রে দেখো যত আমি কার্বনের পরিমাণ বাড়াচ্ছি ডাক্টিলিটি কি কমতেছে না বাড়তেছে? কমতেছে স্যার। কমে যাচ্ছে। কমতেছে। আর হার্ডনেস বাড়তেছে আমরা দেখতেছি। এখন কথা হচ্ছে আমরা যদি কার্বনের পরিমাণ লিখি, কার্বনের পরিমাণ যদি আমরা বাড়াই তাহলে স্ট্রেংথ বাড়তেছে কিন্তু একটা নেগেটিভ ইফেক্ট আসতেছে, ডাক্টিলিটি কমতেছে। তোমরা কোন ধরনের স্টিল চাও? যার স্ট্রেংথ কমুক বাড়ুক আর ডাক্টিলিটি কমুক সেটা চাও না দুইটাই চাও? স্যার মাইল্ড স্টিল চাই স্যার। না, এখান দুইটাই থেকে চাই। কি মনে হচ্ছে? এখানে আমরা দুইটাই দুইটাই চাই। চাই। এমন স্টিল চাই যে স্টিলে তার স্ট্রেংথও থাকবে বেশি আবার তার ডাক্টিলিটিও থাকবে বেশি। তো সেটা তো আসলে কার্বন কন্টেন্ট দিলে হচ্ছে না, বাড়াইলে কমাইলে হচ্ছে না। তার জন্য আলাদা কিছু করতে হবে, কি করব সেটা আমরা দেখবো পরবর্তীতে। আমাদের কিন্তু টার্গেট থাকবে স্ট্রেংথও হচ্ছে ভালো থাকতে হবে এবং তার ডাক্টিলিটিও ভালো থাকতে হবে। তো দেখলাম আমি যে কার্বন বাড়াইলে স্ট্রেংথ বাড়তেছে ডাক্টিলিটি কমতেছে। এখন তুমি যদি আবার ডাক্টিলিটি বাড়াইতে চাও তাহলে আবার স্ট্রেংথ কমে যাচ্ছে, একটা ঝামেলা পড়ে যাচ্ছে। তো আমরা বুঝলাম যে এই যে ঝামেলাটা এড়ানোর জন্য আমরা একটা একদিকে বাড়াইলে আর একটা কমে যাচ্ছে। এরকম যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে আমরা একটা মাঝামাঝি একটা কার্বন কন্টেন্ট ফিক্স করি। তো এই মাঝামাঝি কার্বন কন্টেন্টটা ধরো ধরো কথার কথা এটা, যেখানে মোটামুটি একটা স্ট্রেংথ পাচ্ছি মোটামুটি একটা ডাক্টাইল পাচ্ছি, হয়তো বেশি স্ট্রেংথ খুব বেশি পাচ্ছি না বা ডাক্টিলিটি খুব বেশি পাচ্ছি না, বাট মোটামুটি যেমন আমি যদি এই জায়গায় সিলেক্ট করি, এই জায়গায় যদি আমি এই কার্বন কন্টেন্টটা যদি সিলেক্ট করি তাহলে আমি মোটামুটি একটা স্ট্রেংথ পাচ্ছি মোটামুটি একটা ডাক্টিলিটি পাচ্ছি। তো এই যে মোটামুটি একটা জিনিস পাচ্ছ যে কার্বন কন্টেন্টটা মিশাইয়া, সেই কার্বন কন্টেন্টটাকে বলে অপটিমাম কার্বন কন্টেন্ট। এটা শুধু এই স্টিলের ক্ষেত্রে না, যে কোনো জিনিসের ক্ষেত্রে।
অপটিমাম মানে হচ্ছে যে একটা বাড়াইলে আর একটা কমলে যদি অসুবিধা হয় তাহলে মাঝামাঝি যদি একটা কিছু ফিক্স করতে হয় সেটাকে বলে অপটিমাম। যেমন তুমি যদি চিন্তা করো যে এখন তুমি চিন্তা করতে হচ্ছে আমার ভার্সিটিতে খুব দ্রুত যেতে হবে, তুমি একটা পাঠাও নিলা, আবার তুমি চিন্তা করলা পাঠাও নিতে গেলে আবার হচ্ছে টাকাটা বেশি আসতেছে, তার মানে তোমার টাকাও মেনটেন করতে হবে আবার তোমার দ্রুতও যেতে হবে। দুইটা জিনিসই যদি মেনটেন করতে চাও তাহলে তোমাকে হয়তো এরকম করতে হবে যে যাওয়ার সময় তুমি গেলা পাঠাওতে, আসার সময় তুমি আসলা বাস। তাহলে এই যে মাঝামাঝি একটা জিনিস ফিক্স করলা, দুই পক্ষকেই সন্তুষ্ট করলা, এই জিনিসটাকে বলে অপটিমাম। সেটা অপটিমাম কন্টেন্ট যে কোনো জিনিসের ক্ষেত্রে হতে পারে। তো পরীক্ষায় কিন্তু আসতে পারে যে অপটিমাম কন্টেন্ট বলতে কি বোঝো, যেটা স্লাইডে নেয়। এরকম অনেক কিছুই স্লাইডে থাকবে না যেটা আমি ক্লাসে পড়াবো, তো এই জন্য লেকচার খাতা তুলতে বলছিলাম। ওকে, আচ্ছা এবার তো গ্রাফ দেখে এটা তো বুঝলাম যে কি কি হচ্ছে, এই জিনিসগুলা গ্রাফ দেখে বোঝা যাচ্ছে। আর কি কি হচ্ছে যে তোমার স্টিলের মেল্টিং পয়েন্টটা কমাই দেয়, মানে স্টিলের গলনাঙ্কটা কার্বন যদি বেশি দাও স্টিলের গলনাঙ্ক কমে যায়, তার মানে স্টিল কম টেম্পারেচারে গলে যায়, এটা একটা অসুবিধা আছে। আচ্ছা এরপরে আবার কি দেখলাম যে ওয়েল্ডিং ঝালাই করতে অসুবিধা হয় যদি তুমি কার্বন কন্টেন্ট বেশি দাও। তার মানে তুমি চিন্তা করো হাই স্টিল যদি চিন্তা করি, আগের পেজে যাই, এইগুলা কি একটা একটার সাথে ঝালাই করা যাবে? মনে হয় না। তোমরা হয়তো জানো না অনেকেই বা অনেকেই হয়তো জানো যে সব রডে কিন্তু ঝালাই হয় না, সব স্টিলে কিন্তু ঝালাই হয় না। যেমন হাই স্ট্রেংথ স্টিলে বা যে হাই কার্বন স্টিল, সেখানে কিন্তু কার্বনের পরিমাণ বেশি, যেহেতু কার্বনের পরিমাণ বেশি এটা একটার সাথে জোড়া লাগানো যাবে না, ঝালাই করে জোড়া লাগানো যাবে না। ঝালাই করাকে বলে ওয়েল্ডিং, তো ওয়েল্ডিংটা করা যাবে না, ওয়েল্ডিং করতে অসুবিধা হবে। আমাদের বিল্ডিং এ রড ওয়েল্ডিং করার দরকার আছে না নাই? স্যার দরকার আছে। দরকার আছে স্যার। কেন দরকার আছে? কারণ হচ্ছে ধরো একটা বিল্ডিং এর হাইট 10 তলা, 10 তলা পর্যন্ত রড নিতে হবে, তো নিশ্চয়ই বাজারে এরকম রড পাওয়া যায় না যেটা 10 তলা পর্যন্ত যাবে। বাজারে রড পাওয়া যায় হয়তো ছোট ছোট রড, 5 তলা গেল কথার কথা, আর এটা আরেক 5 তলা গেল, তাহলে এই দুইটা রড এখন জোড়া লাগাইতে হবে। জোড়া লাগানোর জন্য বিভিন্ন অপশন আছে, এটাকে তুমি গুণা দিয়ে পেঁচাই দিতে পারো, আরো অনেক অপশন আছে যেটা তোমরা নেক্সট সেমিস্টারে শিখবা। এখন একটা অপশন আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ঝালাই। এখানে যদি ঝালাই করে দাও তাহলে জোড়াটা ভালো থাকবে। এখন এই যে ঝালাই করবা সেক্ষেত্রে রডটাকে কিন্তু হতে হবে ঝালাইয়ের যোগ্য, মানে এই রডে ঝালাই করা যেতে হবে, পারতে হবে। এখন সব রডে ঝালাই করা যায়। তোমরা টিভিতে অ্যাডভার্টাইজ শুনছো বিএসআরএম 500W, নাম শুনছো? একটা রডের নাম বিএসআরএম 500W। এইখানে ডব্লু মানেটা, এখানে ডব্লু মানেটা হচ্ছে এই রডটা ওয়েল্ডিং করা যাবে। ওয়াটার ট্রিট, আমার মনে হয় ওয়াটার ট্রিট হতে পারে, কিন্তু আর যে মেইন জিনিসটা সেটা হচ্ছে ওয়েল্ডিং, এটা ওয়েল্ডিং করা যাবে, তার মানে এটা ঝালাই করার জন্য ওয়েল্ডাবিলিটি আছে, ঠিক আছে? তার মানে হচ্ছে এই ডব্লুটা মানে হচ্ছে তার এই রডটা ওয়েল্ডিং করা যাবে। আর 500টা মানে কি, তার স্ট্রেংথ বুঝাচ্ছে, ইল্ড স্ট্রেংথ বুঝাচ্ছে মেগাপ্যাসকেল, এটা তো তোমরা রেসিলারি শিখতেছো। ওকে, তাহলে আমরা বুঝলাম যে কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? স্টিলের বিভিন্ন প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করতেছি এবং হচ্ছে এর কার্বন কন্টেন্ট বাড়াইলে কমাইলে কি হয় না হয় সেটা আমার জানা দরকার, কারণ এটা যদি না জানি তাহলে আমি আমার মতো করে সিভিলে যে স্টিল লাগবে সেই স্টিল আমি বানাইতে পারবো, এই জন্য এটা খুবই জানা জরুরি। ওকে, তাহলে আজকে আমাদের পড়াশোনা এই পর্যন্ত থাকুক।